আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু তারেক রহমান। বর্তমান সরকার ব্যর্থ হলে বড় বিদ্রোহ হবে জ্বালানি উপদেষ্টা। জুলাই গণহত্যার স্বীকৃতি দিতে হবে ভারতকে, মাহফুজ আলম। পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে বাংলাদেশের মৃত্যু। খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় ৭ বছর পর মামলা। ২৭ বছরে এবার কলকাতা বইমেলায় অংশ নিতে পারছে না বাংলাদেশ। ফ্যাক্ট চেকিং এ ধরাশায়ী ভারতের তথ্য সন্ত্রাস। চট্টগ্রামে ৬ জেলায় কাউন্সিল করবে বিএনপি। দিনাজপুরে বাস ট্রাক সংঘর্ষ, নিহত ৪। কুড়িগ্রামের তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে ঘন কুয়াশা। যুক্তরাজ্যে জনপ্রিয় নামের তালিকায় মোহাম্মদ। ভারতে ৮ম শ্রেণী পাশ করেই ডাক্তার। এবং যুক্তরাজ্যের সতর্কতা বিশ্ব তৃতীয় পারমাণবিক যুগের দ্বার প্রান্তে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক বাণীতে তিনি বলেন, স্বৈরাচারী এরশাদের দল আওয়ামী লীগ ফ্যাসিবাদের সঙ্গে ১৬ বছর একত্র হয়ে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও মানুষের মৌলিক মানবাধিকারকে ক্রমাগতভাবে হরণ করেছে। তারা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে মুছে দিয়েছিল। ৫ আগস্ট এই অপশক্তিকে প্রতিহত করে ছাত্র জনতার বিপুল তরঙ্গ। এই পরাজিত শক্তির যাতে পুনরুত্থান না ঘটে সেজন্য গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বর্তমান সরকার যদি ব্যর্থ হয় তাহলে অনেক বড় বিদ্রোহ হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শুক্রবার সকালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে HR কনভেনশনে যোগ দিয়ে তিনি একথা বলেন। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বড় প্রকল্প নেয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত, যেটা পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলে দেখা হয়নি। এখানে রাজস্ব আয়ের চেয়ে অপচয় বেশি হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে প্রকল্পগুলোতে দুর্নীতি হয়েছে কারণ সরকারের কর্মকর্তারা এর সঙ্গে জড়িত ছিল। দেশের সকল সেক্টরে হিউম্যান রিসোর্স কম রয়েছে। সাধারণ চাকুরির জন্য বিদেশ থেকে লোক নিয়োগ দেওয়া হবে না, শুধু বড় পদের জন্য বিবেচনা করা হবে বিদেশি ও অভিজ্ঞদের নিয়োগের ক্ষেত্রে বলে তিনি জানান। বাংলাদেশে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বে সংঘটিত গণহত্যার বিষয়টি ভারতকে স্বীকৃতি দিতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মাহফুজ আলম বলেন, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যে গণহত্যা চালিয়েছে তার স্বীকৃতি ভারতকে দিতে হবে। ভারতীয় সংবাদ মাধ্যমে অপপ্রচারের সমালোচনা করে তিনি বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ভারতের মিডিয়ার ভূমিকা প্রশ্নবিদ্ধ। আমাদের যখনই কথা বলার সুযোগ হয়েছে আমরা বলেছি যে আপনাদের মিডিয়ার ভূমিকাকে কার্টেল করতে হবে। এই অপতথ্য দুই দেশের বন্ধুত্বের ক্ষেত্রে হুমকি স্বরূপ। আমরা আশা করব তাদের সুমতি হবে। পঞ্চগড় সদর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তের মেইন পিলারের ৭৫১ 8/9 নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত আনোয়ারের বাড়ি তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের দেবনগর এলাকায়। তিনি ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। ফেনীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে বোমা হামলা ও আগুন দেওয়ার ঘটনায় ৭ বছর পর তৎকালীন পুলিশ সুপার SM জাহাঙ্গীর সরকার সহ ১৭৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফেনী সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইয়েদ মোহাম্মদ শাফায়েত শুনানি শেষে মামলাটি তদন্ত করে ৪৫ দিনের মধ্যে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। এর আগে গত ২৮ নভেম্বর যমুনা হাই ডিলাক্স পরিবহনের চেয়ারম্যান আবুল কাশেম মিলন বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ ও আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী সদর আমলি আদালতে এ মামলার আবেদন করেন। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশ নিচ্ছে না বাংলাদেশ। গত ২৭ বছর ধরে ভারত ও বাংলাদেশের বইপ্রেমীদের এক সুতোয় বাঁধার কাজ করে এসেছে এই মেলা।
কিন্তু এবছর তপ্ত বাংলাদেশের পরিস্থিতি। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর থেকে ভারতের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে। সংখ্যালঘুদের বিক্ষোভও অব্যাহত। দিল্লিও চিন্ময় কৃষ্ণ দাসের আইনি অধিকার সুরক্ষিত রাখার দাবি করেছে। এই পরিস্থিতিতে কলকাতা বইমেলায় বাংলাদেশের স্টল না থাকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় জানান, বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে কেন্দ্রীয় সরকার নির্দেশ না দিলে তাদের কিছু করার নেই। অর্থাৎ দুই রাষ্ট্রের সম্পর্কের বিষয়টি কেন্দ্রের বিবেচ্য, সেখানে আলাদা করে গিল্ডের কোনো ভূমিকা নেই, স্পষ্ট করেছেন ত্রিদীপ। শুধু মিথ্যা প্রচারণা নয়, বাংলাদেশের বিরুদ্ধে বয়ান প্রতিষ্ঠা করতে নতুন নতুন কূটকৌশলের আশ্রয় নিচ্ছে ভারত, যেখানে দেশটির স্থানীয় গণমাধ্যমের সবৈরব মিথ্যা খবরের প্রভাব পড়েছে ভারতের মূল ধারার গণমাধ্যমে, যা উঠে আসছে দেশি বিদেশি নানা ফ্যাক্ট চেকে। বিশ্লেষকরা বলছেন, সংকট নিরসনের স্বার্থে দুদেশের উচিত আলোচনায় বসা। ভারতের মিডিয়ার সর্বৈব মিথ্যা প্রচারণা বাংলাদেশকে নিয়ে 5 অগস্টের পর থেকে টানা এমন মিথ্যা প্রচারণার প্রভাব পড়েছে দেশটির মূলধারার গণমাধ্যমেও। স্বভাবতই যার রসে পড়েছে দুদেশের মানুষের মানসপটে। হামলা হয়েছে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে, প্রতিবাদে মিছিল হচ্ছে বাংলাদেশেও। মেটা বা ফেসবুক স্বীকৃতি বাংলাদেশের একমাত্র ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচের বিশ্লেষণ বলছে, সম্প্রতি বাংলাদেশ নিয়ে যে খবরগুলো আসছে তার বেশিরভাগই মিথ্যা তথ্য। এই মিথ্যা প্রচারণায় বিশ্বের শীর্ষ দেশও এখন ভারত, যা উঠে এসেছে জার্মানির এক গবেষণা প্রতিবেদনে। চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা সহ চট্টগ্রাম বিভাগের আওতাধীন 6টি সাংগঠনিক ইউনিটে আগামী 80 দিনের মধ্যে কাউন্সিল করবে বিএনপি। বাকি ইউনিটগুলো হচ্ছে খাগড়াছড়ি, কক্সবাজার, ফেনী ও লক্ষ্মীপুরে। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানের নেতৃত্বে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নসিমন ভবনে আয়োজিত সভার সিদ্ধান্ত অনুযায়ী তৃণমূল থেকেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিল হবে, অর্থাৎ ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, থানা বা উপজেলার কাউন্সিলের পরে হবে জেলা বা নগরের কাউন্সিল। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার যদুপুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 16 জন। শুক্রবার সকাল 8:30টার দিকে বীরগঞ্জ উপজেলার ঠাকুরগাঁও 10 মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন। উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামে গতকালের চেয়ে আজ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। গতকাল সন্ধ্যা থেকেই পড়তে শুরু করে কুয়াশা, রাতভর বৃষ্টির মতো ঝরে শিশির বিন্দু। কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। বিশেষ করে শীতে বিপাকে পড়েছে নদী পার ও চরাঞ্চল সহ ছিন্নমূল মানুষ। এছাড়া চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.6 ডিগ্রি সেলসিয়াস। যুক্তরাজ্যে প্রথমবারের মতো ছেলেদের জন্য সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে শীর্ষে উঠে এসেছে মোহাম্মদ। দেশটির সরকারি সংস্থা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স 2023 সালের শিশুদের নামের তালিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে মোহাম্মদ নামটি এবার দীর্ঘদিন শীর্ষে থাকা নোয়াহকে পেছনে ফেলে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে। নোয়াহ এবার দ্বিতীয় স্থানে রয়েছে, আর তৃতীয় স্থানে আছে অলিভার। মেয়েদের মধ্যে টানা 8ম বছরের মধ্যে শীর্ষে রয়েছে অলিভিয়া, দ্বিতীয় স্থানে রয়েছে অ্যামেলিয়া এবং তৃতীয় স্থানে আইসলা। ভারতে 8ম শ্রেণী পাশ করে চিকিৎসকের সার্টিফিকেট নিয়েছেন বেশ কয়েকজন ব্যক্তি। তারা সেই ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে চিকিৎসাও করছিলেন। গতকাল বুধবার এমন 14 জন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, প্রত্যেককে 70,000 রুপির বিনিময়ে পেশাদার ডাক্তারদের সার্টিফিকেট দিত একটি চক্র। গুজরাটের সুরাত এলাকায় তারা কার্যক্রম চালাতো। তাদের কাছে 1200 ভুয়া ডিগ্রির সনদ ছিল বলে জানিয়েছে পুলিশ। পুরো চক্রটিকেই ধরে ফেলা হয়েছে। বিশ্ব বর্তমানে তৃতীয় পারমাণবিক যুগের দ্বারপ্রান্তে রয়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল টনি রাডাকিন। খবর সিএনএন-এর। প্রতিবেদনে বলা হয়েছে,
টনি রাডাকিন গত বুধবার রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটে দেওয়া এক বক্তৃতায় এই সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, বিশ্ব বদলে গেছে, বিশ্বের শক্তিধর দেশগুলোর অবস্থান বদলাচ্ছে, তৃতীয় পারমাণবিক যুগ এখন আমাদের উপরে এসে পড়েছে। রাডাকিন তার ভাষণে বলেন, শীতল যুদ্ধের সময় দেখা গেছে দুটি পরাশক্তি পারমাণবিক নিরোধকের কারণে নিরাপদ দূরত্বে থেকেছে এবং অতীতের 3 দশক পারমাণবিক অস্ত্র সম্প্রসারণের উপর বিধিনিষেধ জারির আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যে বিষয়টি আবদ্ধ ছিল। তবে বর্তমানে যুগটি সম্পূর্ণভাবে অনেক জটিল। তিনি আরো বলেন, যুক্তরাজ্য ও এর পশ্চিমা মিত্ররা চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার বেপরোয়া হুমকি পাচ্ছে। পারমাণবিক অস্ত্রের হুমকি এবং মহড়া এখন আবারও বেশি বেড়ে গেছে। আমরা তৃতীয় পারমাণবিক যুগের সূচনায় আছি। এটি একই সঙ্গে একাধিক উভয় সংকট দ্বারা সংজ্ঞায়িত, যেখানে রয়েছে পরমাণুর সম্প্রসারণ এবং ব্যাহতকারী প্রযুক্তি এবং আগে যে নিরাপত্তা কাঠামো ছিল তার প্রায় সম্পূর্ণ অনুপস্থিতি, উল্লেখ করেছেন রাডাকিন। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।